আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম প্রত্যেককে এলিট টিচিং পয়েন্টে। আজকে আমি কথা বলতে চাই এসএসসি কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অর্থাৎ তোমরা যারা এসএসসি ব্যাচ 26, 27 অথবা 28 রয়েছ, যে তোমাদের এসএসসি পরীক্ষাতে প্রতি বছর যে অধ্যায়টি থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী, এবং পর্যায় সারণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ থেকে আমি আলোচনা করতে চাই। তোমরা টেস্ট পেপার খুললেই, বোর্ড কোশ্চেন সলভ করলেই দেখতে পাবা যে এ মৌলের অবস্থান নির্ণয় করো পর্যায় সারণীতে, বি মৌলের অবস্থান নির্ণয় করো, এক্স ওয়াই জেড মৌলের অবস্থান নির্ণয় করো, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এবং এই অধ্যায়ের যে প্লেলিস্ট আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, এই প্লেলিস্টের মেইন টপিকস এর 1 নাম্বার টপিক নিয়ে আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় দ্বারা কি বোঝায়? পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় দ্বারা বোঝায় কোন একটি মৌল, সেই মৌলটি পর্যায় সারণীতে 18টি গ্রুপ রয়েছে, সেই 18টি গ্রুপের কত নাম্বার গ্রুপের মৌল, এবং 7টি যে পর্যায় রয়েছে এই 7টি পর্যায়ের মধ্যে ওই মৌলটি কত নং পর্যায়ের মৌল। তো পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় মানে বোঝায় কোন একটি মৌল পর্যায় সারণীর কত নং গ্রুপে অবস্থিত এবং কত নং পর্যায়ে অবস্থিত। তো চলো আমরা কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব একটু দেখে আসি। প্রথমে রয়েছে পর্যায় নির্ণয়। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের সংখ্যা পর্যায় নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সেই মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের সংখ্যা যত, ওই মৌলের পর্যায় তত। চলো আমরা যদি একটা উদাহরণ দেখি। সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি তোমরা করো 1s2 2s2 2p6 3s1, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের সংখ্যা কত? 3। আবার আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি অক্সিজেনের, অক্সিজেন 8 পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p4। তোমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। আবার আমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করি 26, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। ইলেকট্রন আগে 4s এ যায়, 4s এ দুইটা ইলেকট্রন যাবে 20, এবং বাকি যে 6টি ইলেকট্রন, এই 6টি ইলেকট্রন যাবে 3d তে। কারণ আমরা জানি যে 3d এবং 4s এর মধ্যে ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করে এবং তার পরবর্তীতে 3d অরবিটালে প্রবেশ করে। তাহলে আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাই, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের সংখ্যা 3, তাহলে সোডিয়ামের পর্যায় 3। সোডিয়ামের পর্যায় কত? সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। আবার অক্সিজেনের সর্বশেষ কক্ষপথের সংখ্যা 2, তাহলে অক্সিজেনের পর্যায় কত? অক্সিজেনের পর্যায় 2। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথের সংখ্যা 3, তাহলে ক্লোরিন 3 নং পর্যায়ের মৌল। আবার আয়রনের সর্বশেষ কক্ষপথের সংখ্যা হচ্ছে 4, এজন্য আয়রন কত? 4 নং পর্যায়ের মৌল। আয়রন হচ্ছে 4 নং পর্যায়ের মৌল। প্রিয় শিক্ষার্থী, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ে, পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন একটি মৌল, সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথের সংখ্যাটা কত। সর্বশেষ কক্ষপথে যদি 1 থাকে তাহলে তার পর্যায় নাম্বার 1, সর্বশেষ কক্ষপথের সংখ্যা 2 হলে পর্যায় 2, সর্বশেষ কক্ষপথের সংখ্যা যদি 3 হয় তাহলে পর্যায় 3, এবং সর্বশেষ কক্ষপথের সংখ্যা যদি 4 হয় তাহলে সেই মৌলের পর্যায় 4। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যে সংখ্যাটা থাকবে সেটা তার পর্যায়। 1 থাকলে 1 নং পর্যায়, 2 হলে 2 নং পর্যায়, 3 হলে 3 নং পর্যায়, 4 হলে 4 নং পর্যায়, 5 হলে 5 নং পর্যায়। এবার আমরা একটু গ্রুপ নির্ণয়ে যাব। আমরা কোথায় যাব? আমরা এবার একটু গ্রুপ নির্ণয় দেখে আসি। আমরা জানি যে পর্যায় সারণীতে মোট গ্রুপ রয়েছে 18টি। মোট গ্রুপ কয়টি? পর্যায় সারণীতে মোট গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি। যে পর্যায় সারণীতে মোট 18টি গ্রুপ রয়েছে। এই 18টি গ্রুপের মধ্যে কোন একটি মৌল কয় নং গ্রুপে অবস্থিত সেটা গ্রুপ নির্ণয়ের মোটামুটি 3টি নিয়ম রয়েছে তোমাদের বইয়ের মধ্যে। আমি আরো ইজিলি লিখে দিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। গ্রুপ নির্ণয় 1 থেকে 2 সেটি গ্রুপ। এটা আবার কি? 1 থেকে 2 সেটি গ্রুপ মানে বোঝায় কোন মৌলের শেষ কক্ষপথে, এই কক্ষপথে গ্রুপ নির্ণয়ের 1 নাম্বার নিয়মটা তাকাও। গ্রুপ নির্ণয়ের যদি আমরা 1 নাম্বার নিয়মে যাই, যে গ্রুপ নির্ণয়ের 1 নাম্বার নিয়ম কি? 1 নাম্বার নিয়ম হলো যে কোন মৌলের
ইলেকট্রন বিন্যাসের শেষে একটি ইলেকট্রন থাকলে তার গ্রুপ 1 হবে এবং দুইটি ইলেকট্রন থাকলে তার গ্রুপ 2 হবে। তাহলে 1 থেকে 2 সেটি গ্রুপ দ্বারা বোঝায় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে একটি ইলেকট্রন থাকলে তার গ্রুপ 1 হবে এবং দুইটি ইলেকট্রন থাকলে তার গ্রুপ 2 হবে। তাহলে 1 নম্বর নিয়ম কি, কোনো মৌলের শেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন থাকে গ্রুপ 1, দুইটি ইলেকট্রন থাকলে গ্রুপ 2। চলো আমরা একটু দেখি। আমরা সোডিয়াম লিখি, সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। খেয়াল করে দেখো যে সোডিয়ামের যে সর্বশেষ কক্ষপথ, এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 1। এজন্য সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে যেহেতু একটি ইলেকট্রন, এজন্য সোডিয়ামের গ্রুপ নম্বর হবে 1। আবার আমরা যদি বেরিলিয়াম চিন্তা করি, বেরিলিয়াম Be, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 1s2 2s2 4। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? উপরের গুলা ইলেকট্রন নির্দেশ করে 2টা। তাহলে বেরিলিয়ামের গ্রুপ কত? বেরিলিয়ামের গ্রুপ 2। তোমরা যদি পটাশিয়াম চিন্তা করো, পটাশিয়াম 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। 4s এ 2টা যাবে না, কারণ মোট ইলেকট্রন কত? 2 2 4 6 10 12 6 18। আরেকটি ইলেকট্রন আছে, এটা 4s এ যাবে। আর এখানে কত? 3d তে 0 ইলেকট্রন আর নাই। তোমরা যারা ইলেকট্রন বিন্যাস করতে পারো কিন্তু একটু সমস্যা হয়, তাহলে তোমরা এই ভিডিওর যে কমেন্ট রয়েছে, কমেন্ট বক্সে যাবে, এই অধ্যায়ের প্লেলিস্টের আমি লিংক দিয়ে দেব। অর্থাৎ তোমরা আমার চ্যানেল থেকে ইলেকট্রন বিন্যাসের লেকচার 1 এবং লেকচার 2 দুইটি ছোট ছোট ক্লাস আমি আপলোড করেছি। এই ক্লাসটা দেখলে ইলেকট্রন বিন্যাস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে তাকাও, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। যেহেতু পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান, এই জন্য পটাশিয়ামের গ্রুপ কত? পটাশিয়ামের গ্রুপ নম্বর হবে 1। আবার আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়াম 12, তাহলে 1s2 2s2 2p6 3s2। তাহলে ম্যাগনেসিয়ামের শেষে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। এই জন্য ম্যাগনেসিয়ামের যে গ্রুপ নাম্বার, এই ম্যাগনেসিয়ামের গ্রুপ নম্বর হবে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গ্রুপ নির্ণয়ের 3টা নিয়ম। 1 নম্বর নিয়ম হলো কোন মৌলের শেষে একটি বা দুইটি ইলেকট্রন যদি থাকে তাহলে তার গ্রুপ নম্বর কত হবে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পর যদি আমরা শেষে দেখি একটি ইলেকট্রন, তাহলে তার গ্রুপ 1, এবং আমরা যদি দেখি যে ইলেকট্রন বিন্যাসের শেষে দুইটি ইলেকট্রন, তাহলে সেই মৌলের গ্রুপ হবে 2। আশা করি তোমরা এই নিয়মটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা একটু দেখব যে গ্রুপ নির্ণয়ের যে 2 নাম্বার নিয়ম সেটা কি। 2 নাম্বার নিয়মটা কি? নিয়ম নাম্বার 2 সেটা কি? যে 2 এর বেশি 10 যোগ। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ দেখলাম যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর শেষে যদি একটি ইলেকট্রন থাকে তার গ্রুপ 1 এবং শেষে যদি দুইটি ইলেকট্রন থাকে তার গ্রুপ 2 হয়। এবার আমরা দেখব কখনো যদি ইলেকট্রন সংখ্যা 2 এর বেশি হয় তখন 10 যোগ করতে হবে। তাকাও, নাইট্রোজেন 7, 1s2 2s2 4, তাহলে 2p কত হবে? 2p তে 3টা ইলেকট্রন যাবে, কারণ 2 আর 2 4 আর 3 কত? 7। এবার আমাদের দেখতে হবে সর্বশেষ ইলেকট্রন সংখ্যা কত। তোমরা অনেকে বলবা সর্বশেষে 3টা ইলেকট্রন, না, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। কারণ এই নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ দ্বিতীয় শক্তি স্তর, এবং দ্বিতীয় শক্তি স্তর আরো একটা আছে এখানে দেখো। তাহলে 2s এবং 2p এটা মিলে আমাদের সর্বশেষ কক্ষপথ। আমাদেরকে দেখতে হবে সর্বশেষ কক্ষপথের সংখ্যাটা কত? 2। তাহলে দেখতে হবে আরো 2 আছে কিনা। আছে, তাহলে এখানে 2s আর এখানে 2p। কারণ তোমরা জানো দ্বিতীয় শেলে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, সেটা হলো s 2s 2p। s তে সর্বোচ্চ 2টা এবং p তে সর্বোচ্চ 6টা, এই মিলে টোটাল 8টা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2s এবং 2p। যতগুলা 2 আছে, 2 সর্বোচ্চ 2টা থাকতে পারে, যতগুলা 2 আছে এই 2 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2 এবং 3। তাহলে 2 যোগ 3 হুইচ ইজ 5।
মানে নাইট্রোজেনের শেষে 5টা ইলেকট্রন আছে। আর কখনো যদি 2 এর বেশি হয়, যেহেতু 5 2 এর বেশি, তাহলে তার সাথে 10 যোগ করতে হবে। তাহলে নাইট্রোজেনের গ্রুপ হবে 2 যোগ 3 যোগ 10 which is 15 অর্থাৎ 15। নাইট্রোজেন কত? 15 নং গ্রুপের মৌল। আবার আমরা যদি অ্যালুমিনিয়াম চিন্তা করি, অ্যালুমিনিয়াম 13 1s2 2s2 2p6 3s2 12 3p1। তোমরা আরেকটা বিষয় মনে রাখতে পারো যে 2 এর বেশি তখনই হবে যদি কখনো সর্বশেষ কক্ষপথে SO_p অরবিটাল থাকে। সর্বশেষ কক্ষপথে SO_p অরবিটাল থাকে। তাহলে 2 এর বেশি আমরা তখনই পাবো যদি সর্বশেষে SO_p অরবিটাল থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের শেষে দেখো এখানে এটাও 3 নম্বর কক্ষপথ, এটাও 3 নম্বর কক্ষপথ, অর্থাৎ sp আছে। অর্থাৎ 2 এর বেশি দশ যোগ, এখানে s এবং p অরবিটাল আছে, তাহলে s এবং p অরবিটালের সাথে দশ যোগ করতে হবে। তুমি তখনই 2 এর বেশি পাবা যখন s অরবিটাল শেষ করে p অরবিটালে যাবে। s এ 2টা ইলেকট্রন যেতে পারে, তো 2টার বেশি হতে গেলে কি বেশি ইলেকট্রনগুলো p তে যাবে। তাহলে অ্যালুমিনিয়ামের শেষে s এবং p অরবিটাল বিদ্যমান। তাহলে s এ 2টা p তে একটা, s এ 2টা ইলেকট্রন, p তে একটা ইলেকট্রন, 3টা, অর্থাৎ 2 এর বেশি, এইজন্য 10 যোগ, তাহলে 13। অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার কত? অ্যালুমিনিয়ামের গ্রুপ 13। আবার আমরা যদি ক্লোরিন চিন্তা করি, ক্লোরিন 17, তাহলে 1s2 2s2 2p6 3s2, তাহলে 2 2 4 4 6 10 12 আর 5টা লাগবে 17। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে তাকাও, যে ক্লোরিনের শেষে 60টি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ s যোগ p প্লাস 10। কোন মৌলের শেষে যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে তখন আমরা s এবং p অরবিটাল পাবো, SO_p অরবিটাল পাবো। এবং SO_p অরবিটাল থাকলে SO_p অরবিটালের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। তাহলে এটার গ্রুপ কত হবে? 2 যোগ p তে কয়টা আছে? 5টা প্লাস 10 which is 70। তাহলে ক্লোরিন যেটা, এই ক্লোরিনের গ্রুপ নম্বর কত? ক্লোরিনের গ্রুপ নম্বর হবে 17। তাহলে আমরা জানলাম 1 থেকে 2 সেটি গ্রুপ, কোন মৌলের শেষে একটি ইলেকট্রন থাকলে গ্রুপ 1, 2টি ইলেকট্রন থাকলে গ্রুপ 2। 2 এর বেশি হলে 10 যোগ। 2 এর বেশি তখনই হয় যখন কোন মৌলের শেষে s এবং p অরবিটাল থাকে, তখন sp এর সাথে 10 যোগ করতে হয়। অর্থাৎ 2টার বেশি ইলেকট্রন হলে আমরা 10 যোগ করব। নাইট্রোজেনের শেষে 5টা ইলেকট্রন ছিল, এই জন্য 10 যোগ করে গ্রুপ 15। অ্যালুমিনিয়ামের শেষে 3টা ইলেকট্রন ছিল, s এবং p মিলে, এই জন্য 10 যোগ করে গ্রুপ 13। আবার ক্লোরিনের শেষে ইলেকট্রন সংখ্যা ছিল কয়টি? 60টি, এই জন্য আমরা 10 যোগ করে গ্রুপ 17। এবার প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা দেখো, আমরা এবার শিখবো যে কখনো যদি 3 নাম্বার নিয়মটা কি, ডিতে গেলে ডি সহযোগ। এই নিয়মটা তুমি তখনই পারবা, এইটা তখনই হয় পারমাণবিক সংখ্যা 19 থেকে 30 এর ক্ষেত্রে, 19 থেকে 30 এর ক্ষেত্রে। এটা বাদ দিয়েও হতে পারে, 30 এর বেশি হলেও ডি আছে। যেহেতু এসএসসি সিলেবাস মোটামুটি 4 নং পর্যায় পর্যন্ত রয়েছে, সুতরাং প্রথম 30টি মৌলের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা ডি তখনই পাবা যদি ইলেকট্রন সংখ্যাটা 19 থেকে 30 এর মধ্যে থাকে। অর্থাৎ যে মৌলের পারমাণবিক সংখ্যা 19 থেকে 30, আমরা সেই ক্ষেত্রে কি করব, যে ডিতে গেলে ডি সহযোগ, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো চলো আমরা একটু দেখে আসি। আমরা যদি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করি, ম্যাঙ্গানিজ 25, তাহলে আমরা দেখতে পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। 4s এ 2টা ইলেকট্রন যাবে 20 এবং শেষে যাবে কয়টা? ম্যাঙ্গানিজ যেহেতু 25, শেষে যাবে 5টা। এবার তাকাও, এবার ডি অরবিটাল আছে, যদিও সর্বশেষে 2টা ইলেকট্রন, তার মানে গ্রুপ 2 হওয়ার কথা ছিল, কিন্তু কখনো যদি আমরা ডি অরবিটাল পাই, ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল পাই, তাহলে সেই মৌলের গ্রুপ নির্ণয় করতে হবে ডি সহযোগ করে। তাহলে ডি তে গেলে ডি সহযোগ, তাহলে ম্যাঙ্গানিজের ডি তে ইলেকট্রন আছে 5টা, সহ মানে পরেরটা, পরে আরো কয়টা আছে? 2টা, তাহলে 5 আর 2 কত হয়? 7। তাহলে ম্যাঙ্গানিজের গ্রুপ নম্বর কত? ম্যাঙ্গানিজের গ্রুপ নম্বর হচ্ছে 7। আমরা যদি
স্ক্যান্ডিয়াম চিন্তা করি, স্ক্যান্ডিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p 3s2 3p6 3d 4s, ফোরসে দুইটা ইলেকট্রন যাবে 20 এবং ডিতে যাবে একটা 21। তাহলে স্ক্যান্ডিয়াম 21 অর্থাৎ 19 থেকে 30 এর মধ্যে স্ক্যান্ডিয়ামের অবস্থান। আবার আমরা যদি তাকাই স্ক্যান্ডিয়ামের ডি অরবিটাল আছে, তাহলে ডি অরবিটালে ইলেকট্রন আছে একটি প্লাস পরেরটা ডি সহযোগ এসে আছে দুইটি, তাহলে 2 এর আগে 3টি ইলেকট্রন। সুতরাং স্ক্যান্ডিয়ামের গ্রুপ নাম্বার হবে 3। আবার আমরা যদি জিঙ্ক চিন্তা করি 30 নাম্বার মৌল যেটা, যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, ফোরসে দুইটা যাবে 20 এবং এখানে যাবে 10টা 30। তাহলে জিঙ্কের গ্রুপ কত হবে? ডি সহযোগ, ডিতে আছে কয়টা? 10টা প্লাস সহযোগ মানে পরেরটা, পরে আছে দুইটা, 10 আর 2 12। আমরা যদি একবারে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করি, ক্রোমিয়াম 24 যেটা ব্যতিক্রমশীল ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, 4s এর স্বাভাবিকভাবে দুইটা যাওয়ার কথা কিন্তু এবার একটা যাবে এবং ডি কি অর্ধপূর্ণ হবে। এবার যোগ করো, তাহলে ক্রোমিয়ামের গ্রুপ কত হবে? 5 যোগ 1 6, অর্থাৎ ডিতে 5টা প্লাস একটা হুইচ ইজ 6, তাহলে ক্রোমিয়ামের গ্রুপ নাম্বার হলো 6। চলো আমরা একটু রিপিট করে দেই যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় হচ্ছে পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয়। পর্যায় নির্ণয় কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের সংখ্যা কি নির্দেশ করে? পর্যায় নির্দেশ করে। অর্থাৎ কোন মৌলের শেষে একটি ইলেকট্রন থাকলে, একটি কক্ষপথ থাকলে পর্যায় 1, দুইটি কক্ষপথ থাকলে পর্যায় 2, তিনটি কক্ষপথ থাকলে পর্যায় 3, চারটি কক্ষপথ থাকলে পর্যায় 4। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 3টি, 1 থেকে 2 সেটি গ্রুপ, 2 এর বেশি দর্জক, দিতে গেলে ডি সহযোগ। 1 থেকে 2 কি? কোন মৌলের শেষে একটি ইলেকট্রন থাকলে গ্রুপ 1, দুইটি ইলেকট্রন থাকলে গ্রুপ 3। 2 এর বেশি হলে আমরা কি অরবিটাল পাবো? s এবং p, তাহলে 2 এর বেশি হলে 10 যোগ করতে হয়, অর্থাৎ s ও p এর সাথে 10 যোগ। আবার আমরা যদি তৃতীয় নিয়মে আসি যে d তে গেলে d সহযোগ, আমরা d তখনই পাই পারমাণবিক সংখ্যা 19 থেকে 30 হলে আমরা d পাবো, এবং সেই ক্ষেত্রে d এবং প্লাস পরের যে অরবিটাল s অরবিটাল রয়েছে, d এবং s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি আমরা যোগ করি, ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা কি পাবো বলো? আমরা গ্রুপ নম্বর পাবো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা ব্যাকরণ এবং কোন চ্যাপ্টারের কোন টপিকটা তোমাদের কাছে কঠিন বলে মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। কে কোন স্কুল থেকে আমার এই ক্লাস দেখছো, কে কোন জেলা থেকে দেখছো, অবশ্যই কমেন্টে জানাবে। সাবস্ক্রাইব করে এলিট টিচিং পয়েন্টের পাশে থাকবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।